আমি আর পারি না রে, পারি না। দাও স্বাদ নষ্ট হলো। বিষয়টা তুমি নষ্ট করে খুঁড়তা থেকে শুরু হয়েছে। নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজে 7:30 মতন। রোজকার মতো বলবো না, আজকে ঘুম থেকে দেরি করেই উঠেছি। আমি যেমন 4:30 থেকে 5টা অবধি উঠি, কিন্তু এই জ্বর জারি থেকে উঠেছি বলে এখন আর মর্নিং ওয়াক বা এক্সারসাইজ কিছুই হচ্ছে না। শরীর অনেকটা দুর্বল, তার জন্য ঘুম থেকে একটু দেরি করেই ওঠা হচ্ছে। তবে উইকনেসটা একটু কমে গেলে আবারও ফিরতে হবে এক্সারসাইজে, কারণ শরীরকে সুস্থ রাখতে এক্সারসাইজের কোনো জুড়ি নেই। কিন্তু আমার শরীরটা এমনই যে আমি জল বা হাওয়া খেলেও মোটা হয়ে যাই। সেক্ষেত্রে আমি যদি ব্যায়ামের মধ্যে না থাকি বা ডায়েটের মধ্যে না থাকি, তাহলে শরীর অনেকটাই ফুলে যায় খুব কম সময়ের মধ্যে। আর এই জিনিসটা আমার খুবই বাজে লাগে যে খুব কম সময়ের মধ্যে কেন আমি এত তাড়াতাড়ি মোটা হয়ে যাই। আসলে আমার শরীরের মেটাবলিজমটা অনেকটাই বাজে। তো যাই হোক, এখন সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাস ট্যাস তো পরিষ্কার করে নিলাম, কারণ আগের রাত্রে যেহেতু গ্যাস পরিষ্কার করে রাখা হয়নি, আর এখন যেহেতু টিফিন করব ওর জন্য গ্যাস পরিষ্কার না করলে জিনিসটা কেমন দেখতে বাজে লাগে। রান্না করাটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, আর সবাই চায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঘুম থেকে উঠেই ওই জন্য এই স্ল্যাব বা গ্যাসের এই জায়গাগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন তৈরি করব হচ্ছে কুলেখাড়া পাতার রস। তোমরা তো জানোই যে কুলেখাড়া পাতা হচ্ছে আমাদের শরীরের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। তো আমি ডাইরেক্ট রসটাই খাই, শরীরে একটু রক্তের প্রবলেম আছে ওই জন্য। মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে বন্ধ করে দিই, ইচ্ছা হলে খাই। আর অনেকে মাছ টাছ দিয়ে খায় কুলেখাড়া পাতা, মাছের ঝোল করে বা শাক করে খায়, কিন্তু আমি রসটাই খেতে প্রেফার করি। খুবই বাজে টেস্ট আমি জানি, কিন্তু রসটা খেলে কি ডাইরেক্ট উপকারিতাটা পাওয়া যায়। আমাদের বাড়ির আশেপাশে জানো তো, আগে কুলেখাড়া গাছ পুরো ভর্তি ছিল, মানে অনেক কুলেখাড়ার গাছ ছিল, কিন্তু এখন আর নেই। তো আগে বাজার থেকে আমাদের কিনতেই হতো না। যখন আমার একটা ধরা পড়েছিল, ওই অসুস্থতা ধরা পড়েছিল, তখন রক্তের রিপোর্ট করতে হয়েছিল। তো হিমোগ্লোবিন অনেকটাই কম ছিল, তো ডাক্তার বলেছিল কুলেখাড়া পাতার রস অবশ্যই খেতে। তো বাবা ওই জঙ্গল থেকে কুলেখাড়া পাতা এনে রস করে আমাকে প্রত্যেক দিন খাইয়েছিল। তো খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম, একবারে প্রায় 12-13 এরকম হয়ে গেছিলো আমার হিমোগ্লোবিনের রেটটা। তো এখন এখানে আর পাওয়া যায় না বলে বর আর বাবা বাজার থেকেই নিয়ে আসে, ওই রস করে খাই। তো টেস্টটা অতি জঘন্য, কিন্তু ওই নাক টিপে আমি খাই আর কি, খেতে হয়। এখন করে নিলাম হচ্ছে সবার জন্য চা, মা বাদে, মা ঘুমিয়েছিল। তো বাড়ি সবার জন্য চা করে, এখনও গলার আমার এত প্রবলেম হচ্ছে না কথা বলতে, এই ভয়েস ওভার দিচ্ছে, মাঝে মাঝে আমার কাশি হচ্ছে। তো যাই হোক, কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। তো কারেন্টে এত জ্বালাচ্ছে না কি বলবো, দেখো সকালবেলা কারেন্ট চলে গেছে, এত লোডশেডিংয়ের প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে যে লোডশেডিংয়ের অফিসে, ওই কারেন্টের অফিসে গিয়ে সবাইকে পিট্টি করে দিই। সকালবেলা দেখো গরমের মধ্যে কারেন্ট চলে গেছে, আর কাজ করতে এত অসুবিধা হয় কারেন্ট না থাকলে, যে কী বলবো। এখন হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি আর চা খাচ্ছি গরম গরম, কারণ আমার গরম চা খেলেই ঘাম ঝরতে থাকে, এমনি আমি ঘামি বেশি, তার উপর এই গরম চা খাচ্ছি আর ঘামছি, আর হাত পাখা দিয়ে হাওয়া করছে। এদিকে আমার বড় বলছে চলো তোমাকে আমি হাওয়া করে দিচ্ছি। যাই হোক, ভালোও লাগে মাঝে মাঝে এরকম হাওয়া করে দিলে কেউ। তো সকালের ব্রেকফাস্টটা করে দিচ্ছি চা আর বিস্কিট দিয়ে। এরপর আবার দুপুরের খাওয়ার জন্য প্রিপারেশন শুরু করে দিতে হবে, কারণ কারেন্ট চলে গেছে, ভাবছি তাড়াতাড়ি রান্না করে স্নান করে নেব। তুমি বিষয়টা তুমি নষ্ট করে খুঁড়তা থেকে শুরু হয়েছে। এই বিছানা শুধু 2 দিন আগে বর নিয়ে এসেছিলো মোচা, তো করা হয়নি। এই মাংস করা হচ্ছে, মাছ করা হচ্ছে, ওর জন্য আর মোচাটার সদ্গতি করা হয়নি। তো আজকে ভাবছি যে এই সুবর্ণ সুযোগ, আজকে মোচাটা করে ফেলতেই হবে, কারণ বেশি দিন রেখে দিলে আবার কালো কালো হয়ে যাবে।
আমাদের বাড়ি কিন্তু প্রায়ই মোচা রান্না হয়, আর মোচা যেহেতু হিমোগ্লোবিনও বাড়াতে সাহায্য করে, তো থোর মোচা এইগুলো রক্ত তৈরিতে খুব হেল্প করে। ওর জন্য মাঝে মাঝেই বড় আমার জন্য মোচা নিয়ে আসে, বলে যে মোচা আর থোর এগুলো বেশি করে খাবে, দেখবে যে রক্তের কোনো প্রবলেম হবে না। তো আজকেও মোচা হচ্ছে, এই 4-5 দিন আগেও মোচা হয়েছিল। আর আমি মোচা খেতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে নিরামিষ এই মোচার আইটেম, আমার দারুণ লাগে। তো যেহেতু কারেন্ট চলে গেছে, আমি আর আমার বর মিলে এখানে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। ওই যে কালো মতন কি এটা থাকে, সেটা ছাড়াতে হয়। আর আমার বর তো জানোই কাটাকাটিতে এক্সপার্ট, খুব ভালো কাটে। বটির থেকে আমার বর ছুরিতে খুব ভালো কাটে। তো আমি এই কালো ডান্ডিগুলো ছাড়াচ্ছিলাম, আমি আর ও মিলে, আর ও কুচি কুচি করে কেটে দিচ্ছিল। মানে এত সুন্দর ফাইনলি চপড করে না, মনে হয় পুরো বটিতে কাটা। বটিতেও এত সুন্দর করে মানে কেটে দেয় না। কাজের মাসি এসেছিল, ওই বাসনপত্র মেজে দিয়ে চলে গেছে। গ্যাসও ওরা পরিষ্কার করে দিয়ে যায়, তো আবার গ্যাসের ইয়েগুলো পরিষ্কার হয়ে গেল। সকালবেলা তো একবার পরিষ্কার করেই ছিলাম, এমনি পরিষ্কারই ছিল, আবার করে পরিষ্কার হয়ে গেল, কি আছে। তো এখন গ্যাসের ওভেনগুলো লাগিয়ে এবার হচ্ছে রান্না করতে হবে মোচা। তোমরা কারা কারা মোচা খেতে খুব ভালোবাসো তারা আমাকে কমেন্ট করে জানিও। অবশ্য মোচা অনেকভাবেই রান্না করা যায়। একটা হচ্ছে চিংড়ি দিয়ে হয়, আর একটা হচ্ছে মাছের মাথা দিয়ে হয়, আবার ছোলা দিয়ে হয়, যেটা নিরামিষ হয়। আমার বেশি নিরামিষটা খেতে ভালো লাগে। অনেকেই কড়াইতে জল দিয়ে একটা ভাপ দিয়ে দেয়, কিন্তু আমি প্রেশারে সেদ্ধ করে নিই, একটা সিটি দিয়ে দিই, খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, তারপরে খুব কম সময় রান্না হয়ে যায়। আর যদি ভাপে সেদ্ধ করা যায় তাহলে অনেকটা সময় লাগে বলে আমার মনে হয়। তো আমি যখনই রান্না করি প্রেশারে একটা সিটি দিয়ে তারপরে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিই। ওদিকে মোচা প্রেশারে দিয়ে দিয়েছি, আর এদিকে একটু আদা আর জিরে আমি শিলনোড়ায় বেটে দিচ্ছি। আমি জিরে গুঁড়ো দিতে পছন্দ করি না এই স্পেশাল রান্নাগুলোতে, বা নিরামিষ আইটেম বা যে কোনো কয়েকটা স্পেশাল রান্নাতে আমি বেটেই দিই, কারণ বাটা মশলায় রান্না খুব ভালো হয়। আগেকার মানুষরা তো বাটা মশলাতেই রান্না করতো, তখন তো গুঁড়োর চল ছিল না অত, সব কিছু বেটে দেওয়া হতো, ওই জন্য রান্নায় কিন্তু টেস্টও হতো আগে। অবশ্য আমার ঠাকুমা যখন রান্না করে ঠাকুমাও বেটেই দেয়, সব মশলাগুলো বেটে দেয়। ঠাকুমা বলে আমার গুঁড়ো টুড়ো দিতে ভালো লাগে না, আমি বাটা মশলা দিতে পছন্দ করি। তো ওখান থেকেই আমার শেখা, আমিও রান্নাতে বেটে মশলা দিতেই পছন্দ করি। যেদিন ভালো লাগে না সেদিনকে গুঁড়ো ইউজ করি, কিন্তু বেশিরভাগ আমি বেটেই দিই। একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট করে যদি একটু ভালো খাবার খেতে পারি, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না, তাই না? দেখলে তো মোচাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে জাস্ট 5 থেকে 7 মিনিট একটু ঢেকে ঢেকে রান্না করলেই পুরো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আজকে ভাবছি মোচাতে একটু বাদাম দেব, বাদাম দিয়ে কিন্তু বেশ লাগে। তো যেহেতু কাঁচা বাদাম ছিল না, তাই কাঁচা বাদাম আর ভেজে দিতে পারিনি। কাছে রোস্টেড বাদাম ছিল, সেটাই গুঁড়ো করে ভাবছি দিয়ে দেবো। এই মোচাতে বাদাম দেওয়াটা, এটা কিন্তু আমার বর বলেছে, মানে তোমাদের দাদা বলেছে যে একটুখানি যদি গুঁড়ো বাদাম দিয়ে দাও, মানে একটু থেতো করে, তাহলে নাকি খুব ভালো লাগে। তো আজকে দিয়ে দেখি যে কেমন লাগে। এমনিও মোচাতে যদি ছোলা পড়ে তাহলে আমার আর কিছু লাগে না, তবুও আজকে দেখবো যে বাদাম দিয়ে কেমন লাগে। মোচা রান্না আমার অলমোস্ট কমপ্লিট, মানে শেষের দিকেই আর কি। এখন একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে দেবো। চলো, মোচা রান্না তো হয়ে গেছে, এবারে ওলটাকে ভেজে নিই। সেদ্ধ তো বসেই দিয়েছিলাম, দেখেছিলে তোমরা। তো এখন হচ্ছে ভেজে নেব। ওল কিন্তু আমাদের সেদ্ধও খাওয়া হয়, মানে সেদ্ধটাই বেশি খাওয়া হয়। তো আমার বেশি ভালো লাগে সেদ্ধর থেকে ভাজা খেতে, বেশ লঙ্কা ডলে খেতে আমার দারুণ লাগে। তো আজকে ভাবছি যে
ভাজাই করব। তো ওদিকে ওলটা ভাজা হচ্ছে আর এদিকে চলো আমার পুজোর মার্কেটিংটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা কারা কারা পুজোর মার্কেটিং শুরু করে দিয়েছো কমেন্ট করে জানিও। কিন্তু আমার এই ফার্স্ট একটা শাড়ি হলো, এটা আমি নিয়েছি আমার ফেসবুক পেজের একটা গ্রুপ থেকে নেওয়া। শাড়িটা অসম্ভব সুন্দর, দামটা তোমরা বলবে, গেস করবে যেটার দাম কত। লাল আর অফ হোয়াইট কালারের মধ্যে এই শাড়িটা, আমি তো অত শাড়ির নাম জানি না, এটা কী শাড়ি সেটাও জানি না, পছন্দ হয়েছে আমি চোখ কান বুঝে তখনই নিয়ে নিয়েছি। তো শাড়িটা খুবই সুন্দর। অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময় বা যে কোনো পুজোর অকেশানে এটা পরলে দারুণ লাগবে। আসলে আমি কিনেছি হচ্ছে লক্ষ্মী পুজোর দিন পরার জন্য, আর যদি অষ্টমীর সকালবেলা অঞ্জলি দিতে যাই তাহলে এই শাড়িটাও পরবো, এটাও ঠিক করে রেখেছি। এখন দেখি কোন দিন পরি, তবে লক্ষ্মী পুজোতে আমি এই শাড়িটা পরছি। শাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছি ঠিকই, কিন্তু কোনটা আঁচল আমি ঠিক জানি না। এইটা হয়তো আঁচল হবে, আমি ভুলও হতে পারি, তোমরা বুঝতে পারবে যারা শাড়ি নিয়ে আর কি নাড়াচাড়া করো। আমি অত শাড়ির বিশেষ কিছু জানি না। তো এটা হয়তো সম্ভবত এখন যে দাগগুলোর জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা সম্ভবত ব্লাউজ পিস, আমি জানি না ঠিক। আর এটা পুরো বডিতে পড়বে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম শাড়ি। এবার এই শাড়ির সাথে ম্যাচিং একটা ব্লাউজ কিনেছি, সেটাও তোমাদেরকে চলো দেখাই। ব্লাউজটা অবশ্য অনেক আগে অর্ডার করেছিলাম, শাড়ি তো দেখেই রেখেছিলাম, তো সেই শাড়ি অনুযায়ী এই ব্লাউজটা আমি অর্ডার করেছিলাম। আর এটা কোথা থেকে অর্ডার করা সেটা আমি তোমাদেরকে বলছি, আগে তোমরা ব্লাউজটা দেখো, ঠিক আছে? যখন ব্লাউজটা অর্ডার করি তখন আমি বুঝতে পারিনি যে শাড়ির সাথে কেমন ম্যাচ করবে, কীরকম কালারের হবে। অবশ্য মোবাইলে তো বোঝা যায় না কালার কীরকম আসবে কি না আসবে। তো তারপর যখন আসলো ব্লাউজটা আমি শাড়ির ওপরে রাখলাম, তখন কিন্তু পুরোপুরি ম্যাচ করে গেছে। আর দেখো ব্লাউজটা কতটা সুন্দর, হাতায় লেস লাগানো রয়েছে আর পিঠের দিকটাও লেস লাগানো রয়েছে। দারুণ মানাবে কিন্তু এই শাড়িটার সাথে, কি বলো? তোমাদের কী মত সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমাদের এই ব্লাউজ আর এই শাড়িটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি এই প্রথমবার অনলাইনে ব্লাউজ অর্ডার করি। আমি খুব কনফিউজ ছিলাম, অবশ্য যে সাইজটা আমি প্রথম অর্ডার করেছিলাম সেটা একটু টাইট ছিল। তো আমি বুঝতে পারিনি, আমি যখন দোকানে কিনি তখন সেই সাইজটাই কিনি, কিন্তু অনলাইনে দেখলাম যে ওর থেকে বড় সাইজ অর্ডার করতে হবে। তো আমি আবার করে ওদেরকে পাঠাই আর কি, সেইটা ফেরত পাঠাই, তারপর ওরা আবার সাইজ এক্সচেঞ্জ করে পাঠিয়ে দেয়। তো সাইজ এক্সচেঞ্জ করার পরে যখন আসে সেই সাইজটা আমার মোটামুটি ঠিক হয়, একটু ঢিলা হয়েছে তো সেটা আমি করে নেব, টাইট করে নেব ইয়ের কাছে গিয়ে, দোকানে দিয়ে। তো যাই হোক ঠিকঠাকই এসেছে আর কি। তো এবার বলি চলো যে এই ব্লাউজটা আমি কোথা থেকে অর্ডার করেছি। শাড়িটা তো আমি একটা ফেসবুকের পেজ থেকে অর্ডার করেছি, গ্রুপ থেকে। আর এই ব্লাউজটা আমি অর্ডার করেছি মিশো থেকে। আর আই এম ভেরি মাচ স্যাটিসফাইড মিশো থেকে অর্ডার করে। অনেকেরই একটু কমপ্লেন থাকে যে মিশোর প্রোডাক্টগুলো বা যে জামা কাপড়গুলো আসে সেগুলো ছেঁড়া হয় বা ফাটা হয়, কিন্তু আমার এখনও পর্যন্ত সেরকম কিছু আসেনি। মানে আমি যে কটা প্রোডাক্ট পেয়েছি বা যে কটা জামা কাপড় পেয়েছি ঠিকঠাক পেয়েছি। তো তোমরা যদি এই ব্লাউজটার লিঙ্ক চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে। তো দুপুরবেলা রান্নাবান্না করে এবার এসছি হচ্ছে ওপরে জামা কাপড় মেলতে, কারণ নিচে তো মেলা যাবে না, বৃষ্টি পড়ছে, আমাকে শেডের মধ্যেই মেলতে হবে। আর 1 ফুটটা জায়গা নেই ঘরের মধ্যে, অনেক জামা কাপড় রয়েছে, তো সেইগুলো এখনও শুকায়নি। আর 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তোমাদের দিকেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য শেডের নিচেই জামা কাপড় মেলতে হবে। একটুখানি জলটা ঝরিয়ে তারপরে ঘরের মধ্যে নিয়ে আসবো। আর জামা কাপড় না শুকলেও নয়, তোমাদের দাদার ডিউটি আছে, তো তার জন্য ডিউটি জামা কাপড় তো শুকাতেই হবে। আর এখানে দেখো গাছপালার কি অবস্থা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছপালা, একটা ডাল ভেঙে গেছে, এত হাওয়া দিচ্ছে আর অনবরত বৃষ্টি হচ্ছে। পদ্ম গাছের পদ্ম ফুলটা পুরো নুয়ে গেছে, এমনই অবস্থা, ভারের চোটে প্রচুর হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো লাউ গাছটা কত সুন্দর মানে বড় হচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তবে শীতকাল আসার আগেই এই গাছগুলোর কিন্তু সদ্গতি করতে হবে, যে অবস্থা হয়ে রয়েছে পুরো সাজিয়ে ঠিকঠাক করতে হবে গাছগুলো। লজ্জার কি আছে, তুই পরে ভিডিওতে দেখতে পাবি তোকে। জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে বেচারা, লজ্জায় মুখ ঘুরিয়ে দিচ্ছে।
এই জবা ফুলটার কালার দেখেছো কত সুন্দর, পুরো পিঙ্ক কালারের, মনে হচ্ছে যে স্থলপদ্ম ফুটেছে। আমার এই কালারটা এত পছন্দ, যখন গাছটা দিয়ে গেছিলো আমি বুঝতে পারিনি যে এত সুন্দর ফুল ফুটবে, কারণ তখন ছোট্ট একটা ফুল ফুটেছিল। তো তারপরে যখন ভর্তি কুড়ি আসলো আর একটা গাছে প্রায় 5খানা ফুল ফুটেছিল, এত সুন্দর দেখতে লাগছিল। আর এখন যেহেতু সামনে শীতকাল, জবা ফুলের সিজন চলে যাচ্ছে, ওই জন্য এখন অতটা ফুল ফুটছে না, 2-1টা করে ফুল ফুটছে। তো যখনই ফুল ফোটে এই ফুলটা আমি ঠাকুরের চরণে দেই। চলো এখানে আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, বৃষ্টি নেমে গেছে, নিচে যাই, নিচে গিয়ে লাঞ্চটা করি। আজ অনেক দিন পরে ওল ভাজা দিয়ে ভাত খাচ্ছি কাঁচা লঙ্কার ডোলে। আমার এত ভালো লাগে ওল ভাজা খেতে, আর জ্বরের মুখে, মানে জ্বর থেকে উঠেছি সেই মুখে খাচ্ছি, তো মানে অপূর্ব স্বাদ লেগেছে। খেয়ে এত তৃপ্তি পেয়েছি, আজকাল কিছুই স্বাদ লাগে না মুখে। মোচাটাও আজকে খুব সুন্দর স্বাদ হয়েছিল, মানে সবকটা রান্নাই ভালো হয়েছিল, সবকটা বলবো না, ওই মোচা আর ওল ভাজাটা আমার খুব ভালো লেগেছিলো। বাদবাকি রান্না কালকের ছিল, তো সেগুলোই গরম করে খাওয়া হয়েছে। আজকে রান্না এইটুকুই হয়েছে। আর যেহেতু জ্বর থেকে উঠেছি, ওর জন্য বেশি এখন শরীরের উপর চাপ দিচ্ছি না, কারণ ঘেমে যদি আবার ঠান্ডা লেগে যায় তাহলে এবারে আর বিছানা থেকে উঠতে অনেকটা সময় লেগে যাবে। আর ঠাকুমার যেহেতু ছানির অপারেশন হয়েছে, ঠাকুমাও খুব একটা হেল্প করতে পারছে না, নিজেকেই সব কিছু করতে হচ্ছে, ওর জন্য অল্পের উপর দিয়েই করছি। যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি দূর এগোবো না, কারণ অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো যাই হোক, আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু জানার বা জানানোর থাকলেও কমেন্ট করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজে যত্ন নিও। টাটা।